হ্যালো, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা অ্যা WBT এর সেট 4 এর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে আমরা এই কলকাতা ডিস্ট্রিক্ট মানে সেট 1 এর MCQ বা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। তারপর ওয়েস্ট মিদনাপুর সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে আমরা কোচবিহার ডিস্ট্রিক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে 4 নম্বর সেটে। এই 4 নম্বর সেটে কী, কী বিষয় রয়েছে সেই সম্পর্কিত একটু তথ্য আমরা সম্পর্কে জানব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের বিষয়টা স্টার্ট করছি। আমি জাস্ট এই বিষয়টাকে আমি স্ক্রিনে জুম করে নিলাম। তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে একটু ভালো করে বুঝতে হবে। দেখো, এই সেটের বলতে গেলে নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেনে আমি যখন স্টুডেন্টদের সলভ করাচ্ছিলাম তখন দেখেছিলাম যে নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেন মানে সেটটাতে অনেক ভুলভ্রান্তি রয়েছে, ঠিক আছে? তো তোমাদের এখানে আমি সেই বিষয়গুলোকে একটু ভুলভ্রান্তিগুলোকে একটু কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথমে বলেছে কুলম্বের সূত্রানুসারে নিচের চিত্রের কোনটি সম্পর্ক সঠিক হবে। দেখো, এখানে আমাদের 2-3টে বিষয় আগে জানা উচিত, ঠিক আছে? কি না, তোমাকে আমি বলছি, ধরে নাও এখানে একটা চার্জ আছে, যে চার্জটার নাম Q1, আর এখানে একটা চার্জ আছে যে চার্জটার নাম Q2, এবং তার মাঝখানে সেপারেশন আমরা ধরে নিলাম R। তাহলে এবার প্রশ্ন, যদি এই চার্জটা হয় পজিটিভ আর এই চার্জটা হয় নেগেটিভ, নতুবা এই চার্জটা হয় নেগেটিভ এই চার্জটা হয় পজিটিভ, তবে কিন্তু তারা পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ এই দিকে বলটা এবং এই দিকে বলটা এরা নির্দেশ করবে পরস্পর আকর্ষণ করছে। বা আমরা বলতে পারি 1 থেকে 2 এর দিকে যে ফোর্সটা হবে আর 2 থেকে 1 এর দিকে যে ফোর্সটা হবে তারা সমান কিন্তু বিপরীতমুখী, তার কারণ পরস্পরকে আকর্ষণ করছে। কিন্তু দুঃখের বিষয়, এখানে যদি একটা চার্জ থাকে মানে Q1 আর এখানে একটা চার্জ থাকে Q2, যদি হয়তো দুটোই প্লাস নতুবা দুটোই মাইনাস, তার মানে এরা পরস্পরকে বিকর্ষণ করছে, তখন কিন্তু এদের ফোর্সের ডাইরেকশন এই দিকে মানে ইন্ডিকেট করবে, সেটা এটা F12 হোক বা F21 হোক। তার মানে আমরা এই ডাইরেকশন থেকে বুঝতে পারবো যে চার্জগুলো উভয় সেম টাইপসের, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক। আর এই সাইনগুলো থেকে আমরা বুঝতে পারবো এরা কিন্তু পরস্পর বিপরীত সাইন। তার মানে এবার তোমাকে প্রশ্ন করছি যে একটা চার্জ ধরে নাও পজিটিভ বা একটা চার্জ নেগেটিভ, নতুবা নেগেটিভ পজিটিভ, তাহলে ধরে নাও +20 আর -10, তার মানে এদের প্রোডাকশনটা কি 0 থেকে কম হবে, মানে চার্জের যে মানটা সেটাকে 0 থেকে কম হবে। অর্থাৎ আমাদের সেই হিসেবে অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেননা এরা পরস্পরকে আকর্ষণ করছে Q1 এবং Q2, অর্থাৎ যদি Q1 Q2 গ্রেটার দ্যান 0 হয় তাহলে কিন্তু তারা সমপ্রকৃতির এবং তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং এই সাইনগুলো কিন্তু তখন এই দিক দিকে হবে আর কি। যেহেতু এই সাইনগুলো বা অ্যাট্রাকটিভ ফোর্সগুলো তোমার যে বাহুতে রয়েছে, অতএব বুঝতে হবে যে চার্জগুলির প্রোডাকশনটা কি 0 থেকে কম হবে, কারণ পরস্পর সমান হোক আর যাই হোক এদের গুণফলটা কি 0 থেকে কম হবে। সো অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এবার পরের প্রশ্নটা নিয়েও অনেক সমস্যা আছে। অনেক সমস্যা আছে বলতে কি, আমি তোমাদের প্রথম খোলামেলা বলে দিই, এটা তোমার হচ্ছে গিয়ে WBJEE মেইনের মানে জে মেইনের 2018 সালের কোশ্চেন। এটা কিন্তু তোমাদের এমনি নর্মাল মানে বোর্ডের কোশ্চেন নয়, বা এটা জে মেইনের 18 সালের কোশ্চেন। ইতিমধ্যে আমি এটাকে কয়েকবার সলভ করেছি বিভিন্ন স্টুডেন্টদের বোঝাতে গিয়ে। এটা অ্যান্সার আমি তোমাদের কোশ্চেন থেকেই বলতে পারি, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু প্রশ্ন স্যার আমরা যদি একটু বুঝতে পারতাম ভালো হতো। এখানে ভুল কি আছে, যে আই তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপের দ্বিমেরু ভ্রামক বলছে M, এবং লুপটির কেন্দ্রে চৌম্বক ভ্রামক নয় চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র, এই জায়গাটা একটু কারেকশন করতে, এই জায়গাটা ভুল আছে। দেখো, লুপের দ্বিমেরু ভ্রামক M আবার চৌম্বক ভ্রামক M, তার মানে কেমন কথা হয়ে গেল, চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, মানলাম তোমাদের কথা মানলাম যে এটার নাম চৌম্বক ভ্রামক, তাহলে প্রবাহ একই রেখে ভ্রামক দ্বিগুণ করলে চৌম্বক ক্ষেত্র, তাহলে B2তে কি চৌম্বক ক্ষেত্র, আর B1কে বলছে চৌম্বক ভ্রামক। তাহলে চৌম্বক ভ্রামক বা চৌম্বক ক্ষেত্রের অনুপাত দুটি মানে ভিন্ন রাশির অনুপাত কখনো এককবিহীন হয়, এই মানগুলো কখনো হতে পারে মানে এককবিহীন। এটা প্রথমত মাথায় রাখতে হবে, কোশ্চেনটা ভুল আছে, এটা চৌম্বক ক্ষেত্র হবে, এটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে।
তাহলেই কোশ্চেনটা হয়ে যাবে। দেখো আমি তোমাদের কোশ্চেনটা খুব সুন্দর করে একদম সহজ করে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তোমাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ছেড়ে দাও। তার মানে আমি তোমাকে বলছি, ধরে নাও এখানে প্রথমে কি বললাম, যে আমরা জানি যে দ্বিমেরু ভ্রামক ওরা যেটা এম বলেছে, আমরা কিন্তু সেটাকে পিএম বলতে পারি, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এবং সেটাকে আমরা কি জানি যে এন পাকের জন্য যদি আমরা বলি এন ইন্টু আই এ, এন ইন্টু আই এ। আমি যদি ভালো করে লিখি তাহলে বিষয়টা দাঁড়ালো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন যে ম্যাগনেটিক ডাইপোল এম সমান সমান এন আই এ, যে বৃত্তাকার লুপে সেটা আবর্তনশীল হচ্ছে, সেই বৃত্তাকার লুপের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আমরা R1 বলি তাহলে পাই R1 স্কোয়ার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এম সমান সমান এন আই ইন্টু পাই R1 স্কোয়ার। কিন্তু ওরা বলেছে কি যে ভ্রামক যদি দ্বিগুণ হয়, মানে ভ্রামক কত হবে, দ্বিগুণ হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যে কারেন্ট অপরিবর্তিত থাকবে, তাহলে কারেন্ট যদি অপরিবর্তিত থাকে তাহলে পাক সংখ্যা নিয়ে আমরা ভাবছি না, তাহলে কী হবে পাই ইন্টু R2 স্কোয়ার, মানে R2 স্কোয়ার। তাহলে আমরা যদি বলি এদের মধ্যে একটা কানেকশন করি, ধরে নাও তোমার হচ্ছে গিয়ে M1 M R2 M, ভ্রামক আগে যা ছিল তাই, আর এখন ভ্রামক কি দ্বিগুণ হয়ে গেল। তাহলে আগের ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এক কথায় R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। ভালো করে দেখো এম এম কেটে দিলে আমরা যেটা পাবো R2 সমান সমান √2:R1। মানে আমরা বুঝতে পারলাম যদি ভ্রামক দ্বিগুণ হতে হয় তাহলে অবশ্যই তোমার হচ্ছে গিয়ে দ্বিতীয় লুপটি ব্যবহৃত হবে, তার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে প্রাথমিক মানে লুপের ব্যাসার্ধের √2 গুণ হবে। ভালো কথা, খুব সুন্দর বিষয়। তাহলে এবার আমাদের এখানে যে মেইন বিষয়টা, তাহলে সেক্ষেত্রে ওরা কী চেয়েছে, B1/B2 অনুপাত চেয়েছে, B1/B2। দেখো আমরা খুব ভালো করে জানি কোনো একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা B সমান সমান μ0 I/2R। ঠিক আছে, যেহেতু কারেন্ট অপরিবর্তিত থাকে তাহলে ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে আমরা বলতেই পারি যে R2/R1 অর্থাৎ √2 R1/R1, দ্যাট মিনস √2/1, দ্যাট মিনস √2, অর্থাৎ B1/B2 অনুপাত কত হবে, √2। আমি তোমাদেরকে বলবো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, কারণ এটা কিন্তু তোমাদের বোর্ডের কোশ্চেন না, এটা কিন্তু JEE-র কোশ্চেন 2018 সালের, এটা 2018 সালের WBJEE-র কোশ্চেন। ঠিক আছে, তো প্রথমত বলেছে যে কোনো একটা বৃত্তাকার লুপের ভ্রামক M, সেটা আমরা এইভাবে লিখতে পারি। এবার যদি বলছে ভ্রামককে দ্বিগুণ করা হয়, কারেন্ট অপরিবর্তিত থাকে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ব্যাসার্ধ চেঞ্জ হবে। এবার ব্যাসার্ধর সঙ্গে মানে প্রাথমিক লুপের ব্যাসার্ধের সঙ্গে পরবর্তী লুপের ব্যাসার্ধের সম্পর্ক বের করলাম, আর বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা দিস, তাহলে ব্যাসার্ধের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের ব্যস্তান পরিবর্তিত হয়, কারণ I একটা ধ্রুবক সংখ্যা, সেক্ষেত্রে আমরা বলতে পারি √2। সো এখানে অপশন কোনটা হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট ইনফরমেশন কি বলছে, এটা পাতি বাচ্চাদের কোশ্চেন। 4 ওহম রোধের একটি তারকে মধ্যবিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি বাঁকানো হলো এবং তারটির উভয় অর্ধই একসঙ্গে মোচড় দিয়ে একটি তারের রূপ দেওয়া হলো, তাহলে তারটির রোধ কত হবে। অবশ্যই তোমার হচ্ছে গিয়ে উত্তর হচ্ছে তোমার 1 ওহম হবে, কারণ দেখো কীরকম করে, ধরে নাও আমি তোমাকে বলছি এটা একটা তার, যে তারটার রোধ কত না, তারটার রোধ হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 4 ওহম। ঠিক আছে, তারটাকে কি করা হলো, ভাঙা হলো, এদিকে অর্ধেক আছে, এটাকে মানে মোচড় দিয়ে তোমার এদিকে মোচড় দিয়ে এদিকে অর্ধেক নিয়ে আসা হলো এবং দুটো প্রান্তকে জোর করা, তাহলে এইটুকু অর্ধেকের রোধ কত হবে, R1 সমান নিশ্চয়ই 2 ওহম হবে, আর পরবর্তী এইটুকু অর্ধেকের রোধ কত হবে, এটাও নিশ্চয়ই R2 সমান 2 ওহম হবে। তাহলে এরা কি সমান্তরালে আছে, তাহলে এখানকার তুল্য রোধ যেটা হবে 2 × 2/2 + 2, দ্যাট মিনস 1 ওহম। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেনটা আরও সোজা। 10 সেমি ব্যাসার্ধযুক্ত একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার বরাবরী ধ্রুবক 8, তাহলে তার ধারকত্ব কত।
খুব ভালো করে জানি যে মানে কোনো একটা পরিবাহী ধারকত্ব গোলকের ব্যাসার্ধের সমান। আমরা খুব ভালো করে জানি যে ধারকত্ব এবং গোলকের ব্যাসার্ধ কি পরস্পর সমান। যদি সেম বায়ু মাধ্যমে আসলে এটা যে কোনো মাধ্যমে তাহলে কি কে একটা গুণ থাকবে। তাহলে এখানে কি কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত 8 এবং তার মানে যে গোলকে রাখা হচ্ছে সেই গোলকের মানে ব্যাসার্ধ কত 10, তার মানে কত 80 সিজিএস থেকে স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ বলা যেতে পারে, অর্থাৎ 80 ইএসইউ। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে কোনো সময়, এগুলো কোশ্চেনগুলো খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে। যে কোনো সময় টি একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই এ দেওয়া রয়েছে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলক বল শূন্য হবে, বল যে সময় শূন্য হবে তার মান কত। ফাই দেওয়া আছে, সেখানে তোমার যে সময় তড়িৎচলক বল শূন্য হবে, এর থেকে তোমাকে আর কি ইনফরমেশন দেওয়া থাকবে। ফাই কি দেওয়া আছে বলো তো? ফাই দেওয়া রয়েছে 3t স্কোয়ার মাইনাস 60, 3t স্কোয়ার মাইনাস 60 প্লাস 9। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতেই পারি যখন ই সমান সমান 0 হবে, দ্যাট মিন্স মাইনাস ডি ফাই বাই ডিটি সমান সমান 0 হবে। নতুবা আমরা বলতে পারি যে মাইনাস ডিডিটি অফ ফাইয়ের মান কত এখানে না 3t স্কোয়ার মাইনাস 60 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। তার মানে কত এখানে বলতে পারি 60 প্লাস 6 ইকুয়ালস টু 0। সো টি ইজ ইকুয়ালস টু -1। টি ইজ ইকুয়াল না সরি এখানে মাইনাস রয়েছে +1। টাইপ তো কখনো নেগেটিভ হতো না। 1 সেকেন্ড পরে উত্তর কী হবে? 1 সেকেন্ড পরে। অপশন 1 সেকেন্ড আছে কি? হ্যাঁ, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 1 সেকেন্ড পরে তড়িৎচলক বল শূন্য হবে। পরবর্তী কোশ্চেনটা খুবই ভালো, কারণ এরকম প্রশ্ন আমরা যদি অ্যান্সার করতে না পারি তো আমার মনে হয় না যে তোমাদের ফিজিক্সের এক্সাম দিতে হবে। এম ভর কিউ আধানযুক্ত একটি প্রোটন ই গতিশক্তি নিয়ে একটি তলের ওপর চলছে। যদি ওই তলটির অবিলম্বে মানে একটা অবিলম্বে চৌম্বক ক্ষেত্র সুষম মানে থাকে, তাহলে প্রোটনটি যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ কত। খুব সিম্পল বিষয়, আমরা খুব ভালো করে জানি যে এম ভরের কিউ আধানযুক্ত একটি কণা বি সুষম চৌম্বক ক্ষেত্রে যখন অবিলম্বে প্রবেশ করানো হয় তখন সে বৃত্তাকার পথে ঘোরে, কারণ তলের সঙ্গে তো চৌম্বক ক্ষেত্র অবিলম্ব মানে এবং বি এবং ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি রয়েছে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরবে এবং সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ চেয়েছে। তো ব্যাসার্ধ বের করার জন্য আমাদের কিছুই করতে হবে না, জাস্ট সিম্পল একটা বিষয়। আমি তোমাকে জাস্ট বলছি, ধরে নাও এদিকে তোমার কি রয়েছে, চৌম্বক ক্ষেত্র রয়েছে, ঠিক আছে, বি। এদিকে কোনো একটা ধরনের ইলেকট্রন বা প্রোটন কোনো একটা আধান যার ভর কত এম প্রবেশ করে, যার ভর এম, আধানের মান কত কিউ, কত বেগে চলছে না ভি। যখন সে বৃত্তাকার পথে মানে অবিলম্বে প্রবেশ করে তখন সে বৃত্তাকার পথে করবে, সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা কি জানি, খুব ভালো করে জানি যে আর এর রাশিমালা কত, এক্সপ্রেশন এম ভি বাই কিউ বি, ব্যাস, বাকি তো আর কিছু লাগার কথা নয়। এবার আমি বলছি যখন বৃত্তাকার পথে ঘুরবে বা সেক্ষেত্রে আমরা কি জানি যে গতিশক্তির সঙ্গে সম্পর্ক কী বলতো, হাফ অফ এম বি স্কোয়ার, যে ই গতিশক্তি নিয়ে যেহেতু চলছে তাহলে ই, এটাকে আমি এভাবে লিখতেই পারি যে এম ভি তার হোল স্কোয়ার বাই 2m ইজ ইকুয়ালস টু ই। সো এম ভি ইজ ইকুয়ালস টু √2m ই। সো আমি যদি এম ভির জায়গায় মানটা বসিয়ে দিই তাহলে √2m ই বাই কিউবি, অর্থাৎ যে মানে ই গতিশক্তি নিয়ে যেত, এখানে যদি শক্তির কথা না বলতো তাহলে এম ভি বাই কিউবি আসতো। যেহেতু ই গতিশক্তির কথা বলেছে যে ই গতিশক্তি নিয়ে তরলের উপর প্রবেশ করে, তখন সেক্ষেত্রে তোমার বৃত্তপথের ব্যাসার্ধ হবে 2m ই বাই কিউবি, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কি বলছে, তড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতার মাত্রা কি, এ তো জাস্ট এক্সপ্রেশন সম্পর্কে জানলে হবে। দেখো তীব্রতা, তড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতাকে আমরা আই দিয়ে এক্সপ্রেস করছি। আইকে আমরা অনেকভাবে লিখতে পারি, শক্তি বাই ক্ষেত্রফল ইন্টু সময় বলতে পারি, অথবা ক্ষমতা বাই ক্ষেত্রফল বলতে পারি। একক মানে এটাকে পয়েন্টিং ভেক্টরও বলা হয়, পরীক্ষায় প্রশ্ন আসে পয়েন্টিং, এখান থেকে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে। পয়েন্টিং ভেক্টর কাকে বলে? কোনো একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে শক্তি পরিবহনের হার, তড়িৎচুম্বী তরঙ্গের শক্তি পরিবহনের হার যে
তোমার হচ্ছে কি রাশি দ্বারা সূচিত করা হয় তার বা যে ভেক্টর চিহ্ন দ্বারা সূচিত করা তার নাম পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরটাই তীব্রতা। তীব্রতা কি আই সমান মানে কি শক্তি পরিবহনের হার মানে কি ক্ষমতা, ক্ষমতা বাই ক্ষেত্রফল মানে কি ক্ষমতা বাই ক্ষেত্রফল মানে তোমার তীব্রতা। তো আশা করি ক্ষমতার মাত্রা আমরা প্রত্যেকে জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, অর্থাৎ এল এল কেটে গেলে পরে থাকবে এম টি -3। সো এম টি -3 অপশন কোনটা রয়েছে এখানে? এম টি -3 মানে তোমার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এল টু দি পাওয়ার 0 মানে 1। সো এম টি -3 অপশন নাম্বার সি। পরবর্তী কোশ্চেন কি বলছে, একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি 60 সেন্টিমিটার দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পায়। মানে আমার চোখ ভুল আছে, আমি দেখতে পাই, তার মানে কি আমার ভুল অবস্থায় আমি দেখতে পাই। এবার আমি ঠিক করতে চাই, লেন্স ব্যবহার করলে 25 সেমি দূরে বই রেখে পড়তে পারে, মানে পড়ার জন্য ওনাকে অসুবিধা হবে না বা পড়তে পারবে, সেক্ষেত্রে লেন্সের ক্ষমতা কত। আমি তোমাদেরকে একটা জিনিস অত্যন্ত খুব সুন্দর করে বলছি, ভালো করে শুনে নাও। এই ধরনের অঙ্ক করতে গিয়ে স্টুডেন্টরা ইউ এবং ভিকে গুলিয়ে ফেলে, মানে কোনটা বস্তু মানে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বকে গুলিয়ে ফেলে। জাস্ট একটা কথা মাথায় রাখবে, অঙ্ক করার সময় তোমরা দেখবে তোমাকে যেখানে পড়তে বলা হয়েছে, মানে তুমি অমুক জায়গায় লেন্স রেখে অমুক জায়গায় পড়তে পারবে বা পড়তে হবে, মানে পড়ে, এই যে তুমি যেখানে পড়বে দেখতে পাচ্ছ ওটা ইম্পর্টেন্ট, যেখানে তুমি পড়বে লেন্স ব্যবহার করে সেটা হচ্ছে তোমার ভি। যেখানে তুমি দেখতে পাও ওটা তোমার ইউ, কারণ তোমার ভুলবশত ওটা ঘটছে, মানে চোখের ভুলের কারণে তুমি লেন্স ব্যবহার করে যেটা তুমি দেখবে তোমার ভি। অর্থাৎ এখানে তোমাদের যে ভি যেটা হবে, ভিটা হচ্ছে তোমার কত, ভি অবশ্যই 25 সেন্টিমিটার আর ইউ 60 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা যে লেন্স ব্যবহার করব। আর একটা বিষয়, যখন লেন্সের ক্ষমতা বের করতে বলা হবে তখন তুমি লেন্স উত্তল লেন্স ব্যবহার করো, অবতল লেন্স ব্যবহার করতে হবে, এটা অবশ্যই বলে দেয় দীর্ঘদৃষ্টি আমরা দেখে বুঝতে পারছি যে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তুমি উত্তর লেন্সের কি পাওয়ার পজিটিভ হবে, আমরা অবশ্যই উত্তর বলতে পারি পাওয়ার তোমার হচ্ছে হয় বি দাগেরটা হবে না ডি তোমার হচ্ছে কি এ দাগেরটা হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, পাওয়ার বের করার সময় যদি তোমাকে এই দীর্ঘদৃষ্টি বা স্বল্পদৃষ্টি বলা না থাকে, তাহলে তোমাকে পাওয়ার বের করার সময় অবশ্যই তোমাকে চিহ্ন বসাতে হবে না, কার না ফোকাসের, মানে লেন্সের ফোকাসের। তোমাকে লেন্সের ফোকাস যদি তুমি আগেই চিহ্ন বসিয়ে দাও, তাহলে পাওয়ারটা নেগেটিভ আসবে না পজিটিভ আসবে, তুমি আর কি চাইছো? অর্থাৎ তোমার নেগেটিভ না পজিটিভ তোমার ফোকাস থেকে বেরিয়ে আসবে। আমি বলতে চাইছি যে ইউ ভির চিহ্ন অবশ্যই বসাতে হবে, কিন্তু লেন্সের ফোকাসের চিহ্ন বসাতে হবে না। ফোকাসের চিহ্ন বেরিয়ে আসবে, তুমি যেটা ভাবছো সেটা বেরিয়ে আসবে, এটাই হচ্ছে মেন বিষয়। চলো আমি বিষয়টা তোমাকে বলে দিচ্ছি। ধরে নাও আমি বললাম আমরা কি জানি লেন্সের লেন্সের সাধারণ সমীকরণ 1/v - 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এবার এখানে আমরা দেখতে পাই কোথায়, দেখতে পাই 25, মানে এখানে অবশ্যই চোখের ক্ষেত্রে কি সবগুলো নেগেটিভ চিহ্ন হবে, মানে ইউ এবং ভি সর্বদাই, মানে দীর্ঘদৃষ্টি হোক স্বল্পদৃষ্টি হোক ইউ ভির মান যেখানে দেখতে পাওয়া যেখানে দেখতে পাও না সব জায়গায় ইউ এর মান এবং ভি এর মান কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ -25। আর বস্তু দূরত্ব কত -60, -60 সমান সমান লেন্সের ফোকাস দূরত্ব তুমি বের করবে। এবং এখানে কিন্তু চিহ্ন বসানো যাবে না, এই জায়গাটায় প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, তুমি বুঝতে পারছো প্লাস হবে কিন্তু তোমাকে বসানো যাবে না, তুমি বসালে কিন্তু ভুল করে দেবে। সো কী দাঁড়ালো এখানে 1/25 মাইনাস 1/25 প্লাস 1/60। আচ্ছা 1/f, লেন্সের পাওয়ার দরকার, পাওয়ার পি সমান আমরা কি জানি না 100/f। তাহলে আমি জাস্ট 100 দিয়ে যদি গুণ করি তাহলে কী পাবো, যে 100 ইন্টু -1/25 প্লাস 1/60। দেখো আমি এখানে যে কাজটা পাবো -4 প্লাস 100/60, তাহলে কত আসলো 10/6, তার মানে তোমার হচ্ছে 5/3, 5/3 মানে কত তোমার -4, কি আসলো বলো, ভি এর মান কত এখানে আসলো। কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি কি বলছে এখানে, যে একজন ব্যক্তি 60 সেমি দূরে বস্তু পরিষ্কার দেখতে পায়, মানে এটা ইউ। ভি কত তোমার হচ্ছে 25, তাহলে ফোকাস দূরত্ব চেয়েছে। আমরা কি জানি 1/v - 1/u সমান 1/f। তাহলে ভি কত
-25 আর ইউ কত +60 সমান 1/f। তাহলে এই মানটা আমরা কত পেলাম দেখি আগে। এই মানটা আমরা যেটা পাবো 1/, আচ্ছা এক কাজ করি লসাগু করে নেই, এটা কত আসবে, এমনি সিম্পলি গুণগুলো তো হয়ে যাওয়ার কথা গো। তাহলে 100 ইন্টু -1/25 প্লাস 1/60 ইকুয়ালস টু 100/f, এটাই পি। তাহলে যেটা দাঁড়ালো, এটা গুণ করলে কত, -4 5 সঙ্গে 100 -4 প্লাস 100/60, 100/60, 100/60 মানে কত আসলো, পাওয়ারটা তোমার নেগেটিভ আসছে নাকি, উপরে তোমার মাইনাস, মানে এখানে যে কাজটা করতে হলো, আমরা যেটা বললাম, যেখানে আমরা দেখতে পাবো মানে লেন্স ব্যবহার করে যেটা আমরা দেখতে পাবো সেটা তোমার ইউ। লেন্স ব্যবহার করে আমরা কোথায় দেখতে পেলাম 25-এ, কারণ এখানে 25টা কিন্তু ইউ। মাথায় রাখবে যে কোনো জায়গায় আমরা একটু মিস্টেকলি বললাম যে লেন্স ব্যবহার করে আমরা যে জায়গাটা দেখতে পাবো সেটার নাম ইউ, আর যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ভি। ঠিক আছে, ভি কত না 60। তাহলে আমরা এখানে যদি বসাই -60 প্লাস 1/25 1/f, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কত আসবে না 2.33 ডায়াপ্টার বা মিটার ইনভার্স, 2.33 মিটার ইনভার্স ডায়াপ্টার। মানে আমি বলতে চাইছি যে কোনো একটি অঙ্ক করার ক্ষেত্রে লেন্স ব্যবহার করে আমরা যেখানে দেখতে মানে কোনো কিছু যাকে আমরা বই যেখানে পড়বো মানে পড়বো তো সেটা ইউ, আর যেখানে আমরা দেখতে পাই খালি চোখে সেটা হচ্ছে ভি। ঠিক আছে, সো এখানে সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে, অপশন হবে তোমার হচ্ছে গিয়ে বি, দাগের অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 2.33। সো পরবর্তী কোশ্চেনটা কী হয়েছে, পৃথিবী থেকে 3.8 10⁻, আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু ভুল আছে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার বি দাগেরটা হবে, কিন্তু অ্যান্সারটা 20 ডিগ্রি নয়, অপশন এই কোশ্চেন অনুসারে উত্তর হবে 2.1 ডিগ্রি। যদি কোশ্চেনে কোথাও যদি আমরা মিস্টেকলি মান চেঞ্জ করি বা পয়েন্ট না থাকে, হয়তো এখানে যদি পয়েন্ট না থাকে তাহলে 20 ডিগ্রি হবে। সেটা আমি আগেই বলে দিলাম যে এখানে এই কোশ্চেন তোমরা দরকারে ভালো করে চেক করে দেখবে, টেনশনের কোনো কারণ নেই। এখানে 2 ডিগ্রি হবে, অথবা এখানে কত হয়, এখানে 3.5 বা এখানে 3 পয়েন্টটা নেই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। পৃথিবী থেকে 3.8 কিলোমিটার দূরে 3.5 10⁻³ কিলোমিটার ব্যাসযুক্ত চাঁদ আছে, যেটাকে আমরা কি 4 মিটার ফোকাস দৈর্ঘ্য এবং অভিলক্ষে এবং 1 মিটার ফোকাস দৈর্ঘ্যের অভিনেত্রের সাহায্যে এক টেলিস্কোপের সাহায্যে দেখতে পারি। তাহলে চাঁদের প্রতিবিম্বের ব্যাস কত? খুবই সিম্পল বিষয়। এখানে চাঁদের প্রতিবিম্বের ব্যাস করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, মানে এখানে অবজেক্ট ডিস্টেন্স দেওয়া আছে কি, যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, অবজেক্ট ডিস্টেন্স এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব রয়েছে 3.8 10⁻5 কিলোমিটার। আর চাঁদের ব্যাস কত আছে সেটাকে আমরা যদি HO বলি, অবজেক্ট হাইট, সেক্ষেত্রে কত 3.5 ইন্টু 10⁻³ কিলোমিটার। এই জায়গাটাই হয়তো পয়েন্টের একটু গন্ডগোল আছে। এখানে মানে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 4 মিটার, অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 1 মিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিবিম্বের কৌণিক ব্যাস চেয়েছে। দেখো আমরা কি জানি, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট আর ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। সো এক্ষেত্রে তোমরা যদি ইমেজ হাইটটা প্রতিবিম্বের মানে উচ্চতাটা সেটা কী হবে, যে অবজেক্ট হাইট বাই অবজেক্ট ডিস্টেন্স ইন্টু ইমেজ ডিস্টেন্স। এখানে ইমেজ ডিস্টেন্সটা কার সমান না, ইমেজ ডিস্টেন্সটা তোমার হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের সমান হবে, ইমেজ ডিস্টেন্সটা ফোকাস দৈর্ঘ্যের সমান হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে না তোমরা হচ্ছে এইচ এর মান কত 3.5 বাই তোমরা হচ্ছে 3.8, আমরা যদি কাটাকাটি করে 10⁻³ কত হচ্ছে উপরে 3 আর না 10⁻5 কিলোমিটার চলে গেল ইন্টু 4, এই যে মানটা পাবো এটা কিন্তু আমরা মিটার এককে পাবো। এবার এখান থেকে তোমার ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 180/π দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ তুমি যে মানটা পাবে 2.1
1 সামথিং 2.1 সামথিং ডিগ্রি পাবে, কিন্তু তোমাদের অ্যান্সার 20 ডিগ্রি আছে, 20 ডিগ্রি হবে না। তোমরা ভালো করে দেখবে যে এখানে ইউভির মান দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার মানটা একটু আপডেট করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কত হবে? সো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওই যে প্রথমে শুরুতেই বলছিলাম যে এই টপিক্সের কিছু কোশ্চেন, যেমন 2 দাগের কোশ্চেনটা বলছিল, যেমন তোমার হচ্ছে গিয়ে এই কোশ্চেনটার মধ্যে আপডেট, যেমন এই তারপরে কোশ্চেনটা কী আছে, তারপরে কোশ্চেনটা কিছু নেই, যে এত চৌম্বক ক্ষেত্রের মধ্যে এত বেগে একটি ইলেকট্রন, মানে বি ইকুয়ালস টু বি জিরো জে ক্যাপ আর ভি ভেক্টর সমান সমান ভি জিরো আই ক্যাপ বেগে একটি ইলেকট্রন গতিশীল, তাহলে ইলেকট্রন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য কিছু পরিবর্তন হবে না, কারণ এখানে বিটাও যে জে ক্যাপ বরাবর যাচ্ছে এবং মানে ভি যে যাচ্ছে সেটা আই ক্যাপ বরাবর, কিন্তু ভি জিরো এবং বি জিরো এটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট। যদি একটা কথা মাথায় রাখতে, চৌম্বক ক্ষেত্র এবং এই বেগ এরা যদি সময়ের অপেক্ষক হতো বা কোনো কিছুর অপেক্ষক হতো, মানে পরিবর্তনশীল রাশি হতো, তাহলে কিন্তু ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু এখানে চৌম্বক ক্ষেত্র মানে বি ভেক্টর সমান সমান বি জিরো আই জে ক্যাপ এবং তড়িৎ মানে ইলেকট্রনের বেগ ভি ভেক্টর সমান সমান ভি জিরো আই ক্যাপ, মানে এরা কিন্তু দুটোই ভি জিরো এবং বি জিরো এটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট। সেক্ষেত্রে আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী বলতে পারি? এখানে চেঞ্জ হবে না যদিও ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরে নাও এখানে তোমার চৌম্বক ক্ষেত্র কত দিয়েছে না, চৌম্বক ক্ষেত্র দিয়েছে বি জিরো অফ জে ক্যাপ, আর বেগ কত দিয়েছে ভি জিরো অফ আই ক্যাপ। তাহলে আমরা কী বলতে পারি, কোনো একটা ইলেকট্রন যদি গতিশীল হয় তাহলে তার জন্য ক্রিয়াশীল বল কত হবে? বল হবে তোমার হচ্ছে গিয়ে মানে ই ভি ক্রস বি, মানে ভি জিরো বি জিরো সাইন আই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আই মানে 1। তাহলে আমরা জানি এই যে ইলেকট্রনটা যে বল অনুভব করলো, এই বলের জন্য ইলেকট্রনটা কি বৃত্তাকার পথে করবে, এবং সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমরা কি বলতে পারি, এবং সেই ইলেকট্রনটা তড়িৎ বলের দিকে হিসাব করে সেই তড়িৎ বল কত হবে? তড়িৎ বল হচ্ছে তোমার আচ্ছা, অথবা এই যে ইলেকট্রন যে মানে বল অনুভব করে সেটা কত? ই বি জিরো ভি জিরো। তড়িৎ বল যদি আমরা হিসাব করি, তড়িৎ বল কত? ই ইন্টু ই জিরো। তাহলে এখানে আমরা দেখি যে ই চলে গেল, ভি জিরোটা হচ্ছে গিয়ে ই জিরো বাই ভি জিরো, অর্থাৎ এখানে কিন্তু বি ই জিরো বাই বি জিরো, এখানে কিন্তু তোমার হচ্ছে বেগের কোনো পরিবর্তন ঘটছে না। নতুবা তুমি যদি এখানে তুমি কি বলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দিয়েও করো, যে ই ভি জিরো বি জিরো ইজ ইকুয়ালস টু এম ভি জিরো বাই কিউ বি, সেক্ষেত্রেও কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে না। মানে মেইন কথা হচ্ছে কি, একটা কথা মাথায় রাখতে হবে, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি জিরো স্কোয়ার বাই আর। তাহলে সেক্ষেত্রে কি বৃত্তাকার পদের ব্যাসার্ধ কোনো চেঞ্জ হবে না। মানে মেইন কথা, যেহেতু এরা কোনো পরিবর্তনশীল রাশি নয়, এখানে তোমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে এখানে অপশন কি, ধ্রুবক যদি থাকে কোনো অপশন সেটা হবে, দেখি সেটা আছে কি নেই। সময়ের সাপেক্ষে বৃদ্ধি পায়, পর্যায়ক্রমে সময়ের তো কোনো প্রশ্ন নেই, সময়ের সাপেক্ষে হ্রাস পায়, সময় তো নেই, থাকলে তো ভালোই হতো। সর্বদাই স্থির, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা আমি বলছিলাম, এখানে অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি, আবেশী প্রতিঘাত ওমেগা এল এর একক কি? দেখো, এটা ভাবার কোনো প্রশ্ন নেই, এটা ওমেগা এল এর একক ওহম, আমরা এমনিতেই জানি। যেমন আমাদের এখানে কয়েকটা বিষয় একটা জেনে রাখা উচিত এসি চ্যাপ্টার থেকে, অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টার থেকে, যে আমরা যদি বলি যে এক্স আর এটার মান কত, জাস্ট আর, যেমন এক্স এল এর মান কত, ওমেগা এল, এক্স সি এর মান কত, 1 বাই ওমেগা সি। স্যার এগুলোর নাম কি? এগুলোর নাম প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স, প্রতিঘাত, রোধকীয় প্রতিঘাত, ধারকীয় প্রতিঘাত, আবেশীয় প্রতিঘাত। স্যার এদের একক কি? সবার একক ওহম, যেমনটা আর এর একক ওহম, তেমনটা এক্সএল এক্সি সবার একক ওহম। শুধু এরাই নয়, আরও আছে, জেড সমান সমান রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার, জেড সমান সমান রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, জেড সমান সমান রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার হোল স্কোয়ার। এদের এককও কিন্তু ওহম, ঠিক আছে, কারণ এদের নাম কি? এদের নাম ইম্পিডেন্স, প্রতিরোধ। তাহলে একটি মাত্র যখন থাকবে তাদের নাম প্রতিঘাত, আর একাধিক এলিমেন্ট যখন কানেকশন থাকবে তখন তাদের নাম প্রতিরোধ। বাট এক্স এল বলো, এক্স আর বলো, এক্সি বলো বা জেড বলো, প্রতিঘাত বলো বা প্রতিরোধ বলো, এদের সবার একক কিন্তু ওহম।
হতে পারে ওমেগার একক আলাদা, হতে পারে এল এর একক আলাদা, কিন্তু এই প্রোডাক্টটার কিন্তু গুণফল মানে একক কি ওহম। অতএব এখানে কি হবে যে আবেশীয় প্রতিঘাত এর একক হচ্ছে কি ওহম। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কি বলছে, দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত কত। খুবই সিম্পল বিষয়, আমরা খুব ভালো করে জানি যে ব্যাসার্ধের মানে তোমার হচ্ছে কি সম্পর্ক যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার আমরা কি জানি যে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর সমান সমান r0 a টু দি পাওয়ার 1/3। মুশকিল ব্যাপার। ও এখানে লেখা হয়ে গেছে। আচ্ছা r is equals to r0 a to the power 1/3। তাহলে যে এখানে কি দিয়েছে ওরা দিয়েছে যেটা সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস ভরের অনুপাত 64:125। 64:100 যদি 25 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ব্যাসার্ধ r1/r2 তোমার হচ্ছে কি অনুপাত কত হবে যে a1/a2 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ 64/125 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ যেটা দাঁড়াবে এখানে 4/5, অর্থাৎ অপশন কি হবে 4/5 অ্যান্সার হবে এখানে 4/5, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে ভর দেওয়া আছে মানে কি ভর থেকে তোমাকে ব্যাসার্ধের সমীকরণে ফেললে এমনি বেরিয়ে যাবে। পরিবৃত্তি বৈশিষ্ট্যের ক্ষেত্রে স্থির থাকে অবশ্য ভিসিই কনস্ট্যান্ট। দেখো আমি তোমাদের এই যে 13 নম্বর এমসিকিউটা রয়েছে এই 13 নম্বর এমসিকিউটা সম্পর্কে জাস্ট একটা মানে দুই একটা লাইন কথা বলি, কারণ এই বছরে এখান থেকে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে, এবং সেটা এমসিকিউ এসিকিউ নয়, বড় মার্কসের প্রশ্ন থাকবে, 3 বা 5 নম্বরের কোশ্চেন থাকবে। 5 নম্বরের কোশ্চেন এখান থেকে থাকে না, 3 মার্কসের কোশ্চেন থাকবে। বিষয়টা হচ্ছে গিয়ে এখানে 3 ধরনের লেখচিত্র আছে, ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র, আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র এবং পরিবৃত্ত বা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, কারেন্ট ট্রান্সফার রেশিও, পরিবৃত্ত মানে অনুপাত। সো পরিবৃত্ত লেখচিত্রটা মেনলি কি বোঝায়, কোনো একটা এনপিএন সিই মোড অফ ট্রানজিস্টারের ক্ষেত্রে যে কালেক্টর কারেন্টের সাপেক্ষে বেস কারেন্টের যে পরিবর্তন সেখানে কি থাকে, যখন ভিসিই কনস্ট্যান্ট থাকে সেটার নাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বা পরিবৃত্ত বৈশিষ্ট্য লেখচিত্র। এখানে ওরা বলেছে যে পরিবৃত্ত বৈশিষ্ট্য লেখচিত্রের ক্ষেত্রে কে ধ্রুবক থেকে অবশ্যই ভিসিই কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে তোমাদের অপশন কী হবে, অপশন তোমার হচ্ছে গিয়ে সি হবে। তবে আমি তোমাদেরকে বলবো এখান থেকে অবশ্যই ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র, আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র এবং এনপিএন সিই মোড অফ ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখচিত্র মানে তার বর্তনী চিত্র, অবশ্যই মানে এনপিএন সিই মোডের বর্তনী চিত্র, ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র, আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র এবং পরিবৃত্ত বৈশিষ্ট্য লেখচিত্র। তারপরে তোমার কারেন্ট গেইন বলতে পারো, বিটা আলফার মধ্যে সম্পর্ক, সেখানে ম্যাথামেটিক্স এক্সেট্রা যাই বলো না কেন, অ্যাটলিস্ট 3খানা গ্রাফ এবং মানে তোমার যে বর্তনী চিত্র অঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। এবার তোমরা এখান থেকে প্রশ্ন করতে পারো স্যার এখান থেকে প্রশ্ন গত বছর এসে প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে রিপিট ভাবার দরকার নেই, তাহলে তুমি নিজেই রিপিট হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে যে শ্রুতি সংকেতের বায়ু মাধ্যমে গতিবেগ। বায়ুতে শব্দের বেগ আমরা খুব ভালো করে জানি যে 332 মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে 330 মিটার পার সেকেন্ড, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার হবে। আচ্ছা, তো যাই হোক ভিডিও লেন্থ বাড়িয়ে আমরা কিছু করব না, পরবর্তী নেক্সট লেকচারে আমরা এরপরে যে সেক্টর হচ্ছে কি বীরভূম ডিস্ট্রিক্ট খুব ভালো জেলা, এখান থেকে প্রশ্ন খুব ভালো লেভেলের হয়। সো আগামী নেক্সট ক্লাসে আমরা বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।